ওয়েলকাম টু সায়েন্স কামা। এখন তোমাদের এবিটিএ টেস্ট পেপারের ম্যাথমেটিক্সের 219 এবং 20 পেজের শুধুমাত্র 1 এবং 2 মার্কসের সমস্ত উত্তর করা হবে। তো তোমরা যদি এই ধরনের এবিটিএ টেস্ট পেপারের ম্যাথমেটিক্সের 1 এবং 2 মার্কসের উত্তর পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও এবং সায়েন্স কামা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে দিও। দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। প্রত্যেকটির মান রয়েছে 1 করে। প্রথম প্রশ্নে বলছে বার্ষিক 4% হার সুদে এক্স বছরে স্ববৃদ্ধিমূল ওয়াই টাকা হলে আসল কত হবে? অপশন এতে রয়েছে 4x ওয়াই টাকা, অপশন বিতে রয়েছে 4x বাই 100 প্লাস ওয়াই টাকা, অপশন সিতে রয়েছে 100 ওয়াই বাই 100 প্লাস 4x টাকা এবং অপশন ডিতে রয়েছে 100x বাই 4 টাকা। দেখো, প্রথমে আমরা ধরে নিচ্ছি আসল সমান পি টাকা, আর আমাদেরকে দেওয়া আছে দেখো সময় এক্স বছর, সুদের হার আর পার্সেন্ট সমান 4%, আর স্ববৃদ্ধি মূলটা দেওয়া আছে ওয়াই টাকা। দেখো, তাহলে মোট সুদ সমান আমরা পেয়ে যাব পিটিআর বাই 100 টাকা। এবার পি এর মান, টি এর মান এবং আর এর মান বসিয়ে দিলে হবে দেখো পি ইন্টু এক্স ইন্টু 4/100 টাকা। তোমরা এখানে কাটাকাটিটা না করলেই ভালো হবে, কারণ দেখো চারটে অপশানেই কিন্তু 4 এবং 100 এই দুটো সংখ্যাই রয়েছে। তো দেখো, এটা যদি কাটাকাটি করে দাও তাহলে আই সমান হবে পিএক্স বাই 25 টাকা। দেখো, দেওয়া ছিল স্ববৃদ্ধিমূল ওয়াই টাকা, অর্থাৎ আসল প্লাস মোট সুদ সমান ওয়াই। সেখান থেকে দেখো হয়ে যাচ্ছে 25p প্লাস পিএক্স বাই 25 সমান ওয়াই, বা 25 ওয়াই সমান 25p প্লাস পিএক্স, অর্থাৎ পি ইন্টু 25 প্লাস এক্স সমান 25 ওয়াই। সেখান থেকে আমরা পাচ্ছি দেখো পি সমান 25 ওয়াই বাই 25 প্লাস এক্স। দেখো, আমাদের কিন্তু 25 দিয়ে কিন্তু একটা অপশনেও নেই, তাই আমরা 4 দিয়ে গুণ করলাম, তাহলে আমাদের হয়ে গেল পি সমান 100 ওয়াই বাই 100 প্লাস 4x। লব এবং হরকে আমরা 4 দিয়ে গুণ করেছি। এটা দেখো অপশান সিতে রয়েছে 100 ওয়াই বাই 100 প্লাস 4x, এটাই হচ্ছে পি এর মান। দেখো, তাই অপশান সি হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। দেখো, তারপর একের দাগে 2, এ বি ও সি এর মূলধনের অনুপাত 1/2:1/3:1/4। বছরের শেষে বি এর লাভ 240 টাকা হলে ব্যবসায় মোট লাভ কত হবে? অপশান এতে রয়েছে 720 টাকা, অপশান বিতে রয়েছে 780 টাকা, অপশান সিতে রয়েছে 760 টাকা এবং অপশান ডিতে রয়েছে 750 টাকা। দেখো, আমাদেরকে দেওয়া আছে এ বি এবং সি এর মূলধনের অনুপাত 1/2:1/3:1/4। তো প্রথমে আমরা ধরে নিচ্ছি মূলধনের সাধারণ অনুপাত এক্স। তাহলে সাধারণ অনুপাত যদি এক্স হয় তাহলে বি এর মূলধনের পরিমাণ x/3 হবে, আর এ এর হবে x/2 এবং সি এর হবে x/4। তো আমাদের শুধুমাত্র বি এরটাই দরকার, কারণ বি এরটাই আমাদেরকে দেওয়া আছে দেখো 240 টাকা। সেখান থেকে কিন্তু আমরা এক্স এর মানটা পেয়ে যাব। তাহলে 1/3 সমান 240, অর্থাৎ এক্স সমান 240 ইন্টু 3 মানেই 720। দেখো, এক্স এর মান 720, আমাদেরকে মোট লাভ চেয়েছে, তাই এ এর লাভ, বি এর লাভ এবং সি এর লাভ প্রত্যেকটাই আমাদের জানতে হবে। দেখো, এ এর মূলধনের পরিমাণ হবে x/2, অর্থাৎ 720/2 মানে 360 টাকা, আর বি এর মূলধনের পরিমাণ দেওয়াই ছিল 240, আর তোমরা এখান থেকেও পেয়ে যাচ্ছ দেখো x/3 করলেও সেই কিন্তু 240ই আসছে। এক্স এর মান কিন্তু পুরোপুরি ঠিকঠাক ছিল। তারপর দেখো, সি এর মূলধনের পরিমাণ x/4 মানে হচ্ছে 740/4 টাকা, মানে হচ্ছে 180 টাকা। এবার এই এ বি এবং সি এর মূলধনের পরিমাণটা যোগ করলেই আমরা পেয়ে যাব ব্যবসায় মোট লাভটা। দেখো, সেইটা সমান হচ্ছে 360 প্লাস 240 প্লাস 180 টাকা মানে 780 টাকা। দেখো, এটা রয়েছে অপশান বিতে, তাই অপশান বি হচ্ছে কারেক্ট। তারপর দেখো একের দাগে 3, যে শর্তে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক হবে তা হলো। অপশান এতে রয়েছে এ ইকুয়ালস টু সি, অপশান বিতে রয়েছে বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac এবং অপশান সিতে রয়েছে সি ইকুয়ালস টু 0, অপশান ডিতে রয়েছে বি স্কোয়ার মাইনাস 4ab গ্রেটার দেন 0। দেখো, বীজদ্বয় পরস্পর অনন্যক হবে যদি বীজদ্বয়ের গুণফল অর্থাৎ সি বাই এ সমান 1 হয়। এবার সি বাই এ সমান 1 মানেই সি ইকুয়ালস টু এ, সি ইকুয়ালস টু এ মানে এ ইকুয়ালস টু সি, অর্থাৎ অপশান এতে যেটা রয়েছে সেটাই হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। যে শর্তে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক হবে তা হলো এ ইকুয়ালস টু সি, এটাই অ্যান্সার। তারপর দেখো একের দাগে 4, ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সমান দৈর্ঘ্যের জ্যা এ বি এবং সিডি অ্যাঙ্গেল এ ও বি সমান 60 ডিগ্রি হলে এবং বৃত্তটির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার হলে ত্রিভুজ সি ও ডি এর ক্ষেত্রফল কত হবে? অপশান এতে রয়েছে 6√3 বর্গ সেন্টিমিটার, অপশান বিতে রয়েছে 2√3 বর্গ সেন্টিমিটার, অপশান সিতে রয়েছে 2√3 বর্গ সেন্টিমিটার এবং অপশান ডিতে রয়েছে 9√3 বর্গ সেন্টিমিটার।
দেখো দেওয়া আছে অ্যাঙ্গেল এ ও বি সমান 60 ডিগ্রি। তোমরা এরকম একটা বৃত্ত এঁকে নেবে যার এ বি এবং সিডি দুটো জ্যা, এবং এ বি এবং সিডি দুটোরই কিন্তু দৈর্ঘ্য সমান, কারণ সমান দৈর্ঘ্যের দুটি জ্যা, অর্থাৎ এ বি এর যা দৈর্ঘ্য হবে সিডি এরও তাই দৈর্ঘ্য হবে। আর বৃত্তটির ব্যাসার্ধ দেওয়া আছে 6 সেন্টিমিটার, অর্থাৎ ও এ সমান ও বি সমান 6 সেন্টিমিটার, যেহেতু বৃত্তের ব্যাসার্ধ। আবার দেখো ত্রিভুজ এ ও বি একটি সমবাহু ত্রিভুজ, আর আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এবার দেখো √3/4 ইন্টু এক্ষেত্রে হচ্ছে 6 সেন্টিমিটার, তাই 6 হোল স্কোয়ার বর্গ সেন্টিমিটার। তার মানে দেখো ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল হয়ে যাচ্ছে 9√3 বর্গ সেন্টিমিটার। আবার এ বি সমান সিডি, যেহেতু সমান দৈর্ঘ্যের দুটো যায়, সুতরাং তারা কেন্দ্র থেকে সমান দূরবর্তী, অর্থাৎ তারা কেন্দ্র থেকে সমান দূরেই অবস্থিত। তাই ত্রিভুজ সিওডি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, তার মানে হচ্ছে 9√3 বর্গ সেন্টিমিটার। সেটা রয়েছে দেখো অপশন ডিতে, 9√3 বর্গ সেন্টিমিটার, এটাই কারেক্ট। একের দাগের 5এরটা দেখো C1 কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ স্মল আর একক এবং C2 কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ক্যাপিটাল আর একক। এবার ক্যাপিটাল আর গ্রেটার দেন স্মল আর বৃত্ত দুটির কেবলমাত্র একটি সাধারণ স্পর্শক থাকবে যদি অপশন এতে রয়েছে C1 ইন্টু C2 সমান ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, অপশন বিতে রয়েছে C1 ইন্টু C2 সমান ক্যাপিটাল আর প্লাস স্মল আর, অপশন সিতে রয়েছে C1 ইন্টু C2 গ্রেটার দেন ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, এবং অপশন ডিতে রয়েছে C1 ইন্টু C2 লেস দেন ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। দেখো আমাদেরকে দেওয়া আছে C1 কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ স্মল আর একক এবং C2 কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ক্যাপিটাল আর একক। এক্ষেত্রে ক্যাপিটাল আর গ্রেটার দেন স্মল আর বৃত্ত দুটির কেবল একটি সাধারণ স্পর্শক থাকবে যদি বৃত্তদ্বয় পরস্পরকে স্পর্শ করে এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যেকার দূরত্ব ক্যাপিটাল আর মাইনাস স্মল আর হয়। অর্থাৎ ক্যাপিটাল আর মাইনাস স্মল আর একক তখনই হবে যখন C1 ইন্টু C2 সমান ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। এটা হচ্ছে অপশান সি, তাই সরি এটা রয়েছে অপশান এতে, তাই অপশান এ হচ্ছে এক্ষেত্রে কারেক্ট। দেখে নাও ভালো করে, অপশান এ কিন্তু এক্ষেত্রে কারেক্ট। তারপর দেখো একের দাগের 6, 2 সেন্টিমিটার পুরু অ্যালুমিনিয়াম পাত থেকে তৈরি একটি অর্ধবৃত্তাকার চাঁদার ব্যাস 14 সেন্টিমিটার হলে তাতে ধাতুর পরিমাণ কত নির্ণয় করতে হবে। দেখো অপশান এতে রয়েছে 154 ঘন সেন্টিমিটার, অপশান বিতে রয়েছে 77 ঘন সেন্টিমিটার, অপশান সিতে রয়েছে 7 ঘন সেন্টিমিটার এবং অপশান ডিতে রয়েছে 22 ঘন সেন্টিমিটার। দেখো অর্ধবৃত্তাকার চাঁদার ব্যাস বলা আছে 14 সেন্টিমিটার, তাই ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক, অর্থাৎ 14/2 সেন্টিমিটার মানে 7 সেন্টিমিটার। এবার দেখো অর্ধবৃত্তাকার চাঁদাটিতে ধাতুর পরিমাণ হবে পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু H/2, অর্থাৎ দেখো এখানে H অর্থাৎ 2 সেন্টিমিটার পুরু, তাই এখানে হবে পাই ইন্টু 7 হোল স্কোয়ার ইন্টু 2/2 ঘন সেন্টিমিটার। তার মানেই হবে দেখো 49 ইন্টু 22 7, দেখো কাটাকাটি করলে শুধুমাত্র থাকছে 7 ইন্টু 22, 7 ইন্টু 22 মানেই 154 ঘন সেন্টিমিটার। দেখো 154 ঘন সেন্টিমিটার রয়েছে অপশান এতে, তাই অপশান এ হচ্ছে এক্ষেত্রে কারেক্ট। 2 সেন্টিমিটার পুরু অ্যালুমিনিয়াম পাত থেকে তৈরি একটি অর্ধবৃত্তাকার চাঁদার ব্যাস 14 সেন্টিমিটার হলে তাতে ধাতুর পরিমাণ হবে 154 ঘন সেন্টিমিটার, এটাই অ্যান্সার, এটা অপশন এ। দেখো তারপর শূন্যস্থান পূরণ করতে হবে যে কোনো 5টি, প্রত্যেকটির মান কিন্তু 1 করে। দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর ড্যাশ পরিবর্তিত হবেই। দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রত্যেক বছর সুদটা পরিবর্তিত হয়, তাই শূন্যস্থানে তোমরা লিখবে সুদ পরিবর্তিত হবে। তারপর দেখো 2এরটা, 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে তাদের মধ্য সমানুপাতি ড্যাশ। শূন্যস্থানে তাদের মধ্য সমানুপাতিটা লিখতে হবে, তাই প্রথমে আমরা ধরে নিচ্ছি 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যা হলো x/y, x এবং xy। এক্ষেত্রে x এর যেটা মান হবে সেটাই কিন্তু মধ্য সমানুপাতি। দেখো শর্তানুসারে 3টের গুণফল বলা আছে 64, তাই x/y ইন্টু x ইন্টু xy সমান 64। এবার দেখো ওয়াইয়ের সঙ্গে ওয়াই কাটাকাটি করলে শুধুমাত্র এক্স কিউব পড়ে থাকবে, এক্স কিউব সমান 64 মানেই কিন্তু 4 হোল কিউব। দেখো তার মানে হয়ে যাচ্ছে x সমান 4, অতএব নির্ণেয় মধ্য সমানুপাতি হলো 4, শূন্যস্থানে তোমরা লিখবে 4, এটাই অ্যান্সার। তারপর দেখো 2এর দাগে 4, একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 3টি কোণের অনুপাত 1:3:4 হলে চতুর্থ কোণটির মান হবে ড্যাশ। প্রথমে ধরে নিচ্ছি কোণ 3টির সাধারণ অনুপাত x, তাই পরপর 3টি কোণ আমরা পাবো দেখো x, 3x এবং 4x। যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয় অর্থাৎ 180 ডিগ্রি হয়, তাই x + 4x সমান 180 ডিগ্রি, কারণ দেখো x এর অপোজিটে 4x থাকবে,
এবং 3x-এর অপোজিটে চতুর্থ কোণটা থাকবে। ঠিক আছে, তাহলে দেখো x প্লাস 4x সমান 180 ডিগ্রি, সেখান থেকে পাচ্ছি 5x সমান 180 ডিগ্রি, অর্থাৎ x সমান 180 ডিগ্রি বাই 5 মানে হচ্ছে 36 ডিগ্রি। 5 দিয়ে 180কে ভাগ করবে, দেখবে পাবে 36 ডিগ্রি। এবার দেখো তাহলে আমাদের দ্বিতীয় কোণটির মান হবে 3 ইন্টু 36 ডিগ্রি মানে হচ্ছে 108 ডিগ্রি। দেখো দ্বিতীয় কোণের বিপরীতে রয়েছে চতুর্থ কোণ, তাই তাদের সমষ্টিও কিন্তু 180 ডিগ্রি, সেখান থেকে আমরা পাবো দেখো, অতএব নির্ণেয় চতুর্থ কোণটির মান হবে 180 ডিগ্রি মাইনাস 108 ডিগ্রি। কারণ দেখো বিপরীত কোণগুলো কিন্তু পরস্পর সম্পূরক হয়, সেখান থেকে হয়ে যাচ্ছে 72 ডিগ্রি। 72 ডিগ্রি অ্যান্সার। চতুর্থ কোণটির মান তোমরা শূন্যস্থানে লিখিবে 72 ডিগ্রি। দেখো 2-এর দাগের 5, ত্রিভুজ এবিসি এর এবি এবং এফসি বাহুর উপর ডি ও ই এমনভাবে অবস্থিত যাতে ডিই সমান্তরাল বিসি হয় এবং এডি ইস্টু ডিবি সমান 3:1 হয়। যদি ই এ সমান 33 সেন্টিমিটার হয় তবে এসি এর দৈর্ঘ্য কত হবে, শূন্যস্থানে সেটা আমাদেরকে লিখতে হবে। তাই আমরা এফসি এর দৈর্ঘ্য প্রথমে নির্ণয় করব। দেখো দেওয়া আছে এডি ইস্টু ডিবি সমান 3:1, অর্থাৎ অনুপাত আকার থেকে আমরা ভগ্নাংশ আকারে লিখলে পাবো এডি বাই ডিবি সমান 3/1। আবার দেখো এডি বাই ডিবি সমানই হচ্ছে ইএ বাই ইসি, যেখানে আমরা ই এর মান জানি 33, অর্থাৎ ইসি সমান আমাদের হবে ইএ বাই 3, কারণ এডি বাই ডিবি সমান 3/1। দেখো তাহলে ইসি সমান আমরা পেয়ে যাব 33/3, 33/3 মানে হচ্ছে 11, কারণ দেখো ই এর মান 33। এবার আমাদেরকে নির্ণয় করতে হবে এসি এর দৈর্ঘ্য, তাই এসি সমান এ ই প্লাস ইসি। দেখো ছবিটা দেখো, এসি সমান হচ্ছে এই প্লাস ইসি, অর্থাৎ 33 প্লাস 11 সেন্টিমিটার মানেই 44 সেন্টিমিটার। অতএব নির্ণেয় এসি এর দৈর্ঘ্য শূন্যস্থানে লিখবে 44 সেন্টিমিটার, এটাই অ্যান্সার। তারপর দেখো 2-এর দাগে 6, একটি শঙ্কুর ব্যাসার্ধ এবং উচ্চতা উভয়ই দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি হবে পূর্বের আয়তনের ড্যাশ গুণ। পূর্বের আয়তনের তুলনায় কতটা বৃদ্ধি পেয়েছে সেটা আমাদেরকে শূন্যস্থানে লিখতে হবে। দেখো প্রথমে ধরে নিচ্ছি পূর্বের শঙ্কুটির ব্যাসার্ধ ছিল স্মল আর একক এবং উচ্চতা ছিল স্মল এইচ একক। বর্তমানে শঙ্কুটির ব্যাসার্ধ এবং উচ্চতা উভয়ই দ্বিগুণ করা হয়েছে, তাই পরিবর্তিত ব্যাসার্ধ হবে 2r একক এবং উচ্চতা হবে 2h একক। এবার পূর্বের আয়তনটা ধরছি স্মল ভি ঘন একক এবং বর্তমান আয়তনটা ধরছি ক্যাপিটাল ভি ঘন একক, অর্থাৎ স্মল ভি সমান হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক এবং ক্যাপিটাল ভি সমান হবে 1/3 পাই ইন্টু 2r এর হোল স্কোয়ার ইন্টু 2h ঘন একক। অর্থাৎ দেখো 2r এর হোল স্কোয়ার মানে হচ্ছে 4r স্কোয়ার এবং তার সঙ্গে যদি 2h গুণ করি আমরা দেখো পাবো লবে থাকবে পাই 8r স্কোয়ার এইচ বাই 3 ঘন একক, অর্থাৎ 8 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক, কারণ আমরা দেখো শুধুমাত্র 8 কমন নিয়ে পেয়ে গেছি 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। দেখো এটা হচ্ছে স্মল ভি এর মান, 1/3 পাই আর স্কোয়ার এইচ হচ্ছে স্মল ভি এর মান, তাই 8 ইন্টু স্মল ভি ঘন একক, তার মানে হচ্ছে 8 ইন্টু পূর্বের শঙ্কুর আয়তন। দেখো আমরা কিন্তু ধরেছিলাম স্মল ভি হচ্ছে পূর্বের শঙ্কুটির আয়তন, অতএব নির্ণেয় শঙ্কুর আয়তন বৃদ্ধি হবে পূর্বের আয়তনের শূন্যস্থানে বসাবে 8 গুণ হবে, এটাই অ্যান্সার। তারপর দেখো সত্য মিথ্যা লিখতে হবে। প্রত্যেকটির মান কিন্তু এক। প্রতি বছর r% হ্রাসপ্রাপ্ত হলে n বছর পর একটি মেশিনের মূল্য হয় ক্যাপিটাল ভি টাকা। n বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল ক্যাপিটাল ভি ইন্টু 1 - r/100 এর হোল টু দি পাওয়ার -n। দেখো ধরে নিচ্ছি n বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল স্মল এক্স টাকা, তাহলে শর্তানুযায়ী x ইন্টু 1 - r/100 এর হোল টু দি পাওয়ার n সমান ক্যাপিটাল ভি হবে, কারণ দেখো ক্যাপিটাল ভি হচ্ছে n বছর পর মেশিনটির মূল্য। অতএব x সমান হবে v বাই 1 - r/100 এর হোল টু দি পাওয়ার n, r/100 এর হোল টু দি পাওয়ার n। দেখো অতএব x সমান হবে ক্যাপিটাল ভি ইন্টু 1 - r/100 এর হোল টু দি পাওয়ার -n, কারণ যদি হরেরটা উপরকে যায় তাহলে -n হয়ে যায় পাওয়ার। অতএব n বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল ক্যাপিটাল ভি ইন্টু 1 - r/100 এর হোল টু দি পাওয়ার -n। অতএব প্রদত্ত বিবৃতিটি সত্য। দেখো অতএব প্রদত্ত বিবৃতিটি সত্য। তারপর দেখো 2-এর দাগ, একটি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 1:4/5। এ এর লভ্যাংশ 80 টাকা হলে বি এর লভ্যাংশ হবে 100 টাকা। দেখো আমরা এ এর লভ্যাংশ 80 ধরে প্রথমে বি এর লভ্যাংশ বের করব, সেটা যদি সত্য হয় তবে এই বিবৃতিটি সত্য, মিথ্যা হলে বিবৃতিটি মিথ্যা। দেখো এ এবং বি এর মূলধনের অনুপাত যেটা দেওয়া আছে 1:4/5, সেখান থেকে আমরা পাচ্ছি 5:4। এবার ধরে নিচ্ছি মূলধনের সাধারণ অনুপাত x, তাহলে এ এর মূলধন হবে 5x টাকা এবং বি এর মূলধন হবে 4x টাকা। আবার আমাদেরকে দেওয়া আছে এর লভ্যাংশ 80 টাকা, এর লভ্যাংশ মানে এর মূলধন, তাই 5x সমান 80, x সমান 80/5, অর্থাৎ দেখো x সমান হয়ে গেছে 16।
এবার আমরা বি এর লভ্যাংশ পেয়ে যাব। বি এর লভ্যাংশ সমান 4x টাকা, 4 ইন্টু 16 করলে আমরা পাচ্ছি দেখো 64 টাকা। 64 টাকা আমাদেরকে বলা ছিল দেখো 100 টাকা, যেহেতু 64 100-র সঙ্গে সমান নয় তাই প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। এবার দেখো 3-এর দাগে 3, 1/2 ইন্টু √5 1/2 প্লাস √5 এর পূরককরণই হলো -2 মাইনাস √5। দেখো প্রথমে আমরা এটাকে 1/2 প্লাস √5কে লব এবং হরে 2 মাইনাস √5 দিয়ে গুণ করেছি, তাহলে আমরা পাচ্ছি লবে 2 মাইনাস √5 আর হরে পেয়ে গেছি দেখো 2 প্লাস √5 ইন্টু 2 মাইনাস √5। এটাকে a প্লাস বি ইন্টু a মাইনাস বি থেকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আমরা প্রয়োগ করে পেয়ে যাব দেখো 2 মাইনাস √5/2 এর হোল স্কোয়ার মাইনাস √5 এর হোল স্কোয়ার, অর্থাৎ 2 মাইনাস √5/4 মাইনাস 5, 4 মাইনাস 5 মানেই -1। এবার -1টা যদি উপরে গুণ করে দিই তাহলে পাবো √5 মাইনাস 2, √5 মাইনাস 2 মানেই -2 প্লাস √5। দেখো -2 প্লাস √5 এর পূরককরণই হবে 2 প্লাস √5, অর্থাৎ প্রদত্ত বিবৃতিটি মিথ্যা, কারণ প্রদত্ত বিবৃতিতে বলা ছিল দেখো পূরককরণই -2 মাইনাস √5, তাই প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। তারপর দেখো 3-এর দাগে 4, 5x² প্লাস 2x মাইনাস 3 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান হবে 32/25। দেখো প্রথমে আমরা 5x² প্লাস 2x মাইনাস 3 = 0 সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c = 0 সমীকরণের সঙ্গে তুলনা করব, তাহলে আমরা পাবো a সমান 5, b সমান 2 এবং c সমান -3। দেখো সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি সমান হয় -b/a এবং গুণফল সমান হয় c/a, অর্থাৎ আলফা প্লাস বিটা সমান -b/a, সেখান থেকে আমরা পাচ্ছি আলফা প্লাস বিটা সমান -2/5 এবং আলফা ইন্টু বিটা সমান c/a, সেখান থেকে আমরা পাচ্ছি আলফা ইন্টু বিটা সমান -3/5। এবার দেখো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সেইটা সমান হবে আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার -2 ইন্টু আলফা বিটা। এবার দেখো আলফা প্লাস বিটা এবং আলফা ইন্টু বিটার মান আমরা বসাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি -2/5 এর হোল স্কোয়ার -2 ইন্টু আলফা বিটার মান দেখো -3/5, অর্থাৎ 4/25 প্লাস 6/5 হচ্ছে। এবার দেখো এখান থেকে আমরা পাচ্ছি 4 প্লাস 6 ইন্টু 5/25, 5 × 6 = 30, তাই 4 প্লাস 30/25 মানে দেখো 34/25, কিন্তু আমাদেরকে বিবৃতিতে বলা ছিল দেখো 32/25, কিন্তু আমাদের 32/25 আসেনি, তাই প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। তারপর দেখো 3-এর দাগের 5, বৃত্তের কোনো জ্যা এর লম্ব সমদ্বিখণ্ডক বৃত্তের কেন্দ্রগামী, এই বিবৃতিটি সত্য। তোমরা এটা পেজ নম্বর 59 এবং উপপাদ্য নম্বর 37-এ পেয়ে যাবে, একবার তোমরা দেখে নেবে। তারপর দেখো 3-এর দাগের 6, একটি আয়তঘনের শীর্ষবিন্দুর সংখ্যা x, তল সংখ্যা y এবং প্রান্তরেখার সংখ্যা z হলে x প্লাস y মাইনাস z এর মান হবে 2। দেখো আমরা জানি আয়তঘনের শীর্ষবিন্দুর সংখ্যা হয় 8টি, তল সংখ্যা হয় 6টি এবং প্রান্তরেখার সংখ্যা হয় 12টি, অর্থাৎ x সমান হবে 8, y সমান হবে 6 এবং z সমান হবে 12। দেখো আমাদেরকে চেয়েছে x প্লাস ওয়াই মাইনাস জেড, তাহলে x প্লাস ওয়াই মাইনাস জেড সমান হবে 8 প্লাস 6 মাইনাস 12, অর্থাৎ 14 - 12 থেকে হচ্ছে 2। আমাদেরকে বিবৃতিতেও বলা ছিল x প্লাস ওয়াই মাইনাস জেডের মান হবে 2, অর্থাৎ প্রদত্ত বিবৃতিটি সত্য। তারপর দেখো 4-এর দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে হবে, প্রত্যেকটির মান 2। দেখো প্রথমে রয়েছে বার্ষিক 5% হারে 1000 টাকা 18 মাসে সুদে মূলে কত টাকা হবে। তো আসল এক্ষেত্রে 1000 টাকা, সুদের হার r% সমান 5% এবং সময় টি হচ্ছে 18 মাস। 18 মাস মানে হচ্ছে 18/12 বছর, অর্থাৎ 3/2 বছর। এবার মোট সুদ আমরা বের করব। দেখো মোট সুদ সমান আই সমান PTR/100 টাকা হয়, অর্থাৎ পি টি এবং আর এর মান বসালে হবে 1000 ইন্টু 3/2 ইন্টু 5/100 টাকা। দেখো 3/2 এর সঙ্গে 1000 কাটাকাটি করে আমরা পেয়েছি 2 এর সঙ্গে 1000 কাটাকাটি করলে 500, 500 ইন্টু 3 ইন্টু 5/100 টাকা, অর্থাৎ দেখো 5 ইন্টু 3 ইন্টু 5 মানে হচ্ছে 75 টাকা। অতএব বার্ষিক 5% হারে 1000 টাকা 18 মাসে সুদে মূলে অর্থাৎ দেখো সুদ রয়েছে 75 টাকা আর আসল রয়েছে অর্থাৎ মূল রয়েছে দেখো 1000 টাকা, তাহলে 1000 প্লাস 75 টাকা মানে 1075 টাকা হবে, এটাই অ্যান্সার। অতএব নির্ণেয় বার্ষিক 5% হারে 1000 টাকা 18 মাসে সুদে মূলে 1075 টাকা হবে। তারপর দেখো 4-এর দাগে 2,
ব্যবসায় এ ও বি যথাক্রমে 10,000 টাকা এবং 30,000 টাকা বিনিয়োগ করে। 8 মাস পর এ 500 টাকা লভ্যাংশ হিসেবে পেলে বি ওই সময়ে কত টাকা লভ্যাংশ হিসেবে পাবে। দেখো, এ এবং বি এর মূলধনের অনুপাত মানেই হচ্ছে এ এবং বি এর লভ্যাংশের অনুপাত, সেটা সমান হবে 10,000 মানে 1:3। ধরে নিচ্ছি মূলধনের সাধারণ অনুপাত x, তাহলে এর লভ্যাংশ হবে x টাকা এবং বি এর লভ্যাংশ হবে 3x টাকা। দেখো, আমাদেরকে বলা আছে এ পেয়েছিল কিন্তু লভ্যাংশ হিসেবে 500 টাকা, অর্থাৎ x সমান 500, তার মানে 3x সমান 3 × 500 মানে 1500। অতএব নির্ণেয় 8 মাস পরে বি এর লভ্যাংশ হবে 3x টাকা, মানে হচ্ছে 1500 টাকা। এটাই অ্যান্সার। 4 দাগের 3-এরটা দেখো, কোনো গ্রামের জনসংখ্যা 10% হারে বাড়ে। বর্তমান জনসংখ্যা 5000 হলে কত বছরে জনসংখ্যা বেড়ে 6050 হবে। প্রথমে ধরে নিচ্ছি n বছর পর জনসংখ্যা 5000 থেকে বেড়ে হয় 6050 জন। তাহলে শর্তানুযায়ী 5000 × 1 + 10/1000 হোল টু দি পাওয়ার n সমান হবে 6050, অর্থাৎ 1 + 10-এর সঙ্গে 100 কাটাকাটি করে পেয়েছি 1/10, অর্থাৎ 1 + 1/10 হোল টু দি পাওয়ার n সমান 6050/5000। সেখান থেকে দেখো কাটাকাটি করলে হবে 121/100। 121/100 মানেই 11/10 হোল স্কোয়ার। আবার দেখো 1 + 1/10 থেকেও আমরা পেয়েছি 11/10। এবার 11/10 হোল টু দি পাওয়ার n সমান, যদি 11/10 হোল টু দি পাওয়ার 2 হয় তাহলে n সমান 2, অর্থাৎ 2 বছর পর জনসংখ্যা 5000 থেকে বেড়ে হয় 6050 জন। দেখো, এটাই চেয়েছিল, কত বছরে জনসংখ্যা বেড়ে 6050 হবে। অতএব নির্ণেয় 2 বছর পর জনসংখ্যা 5000 থেকে বেড়ে হয় 6050 জন। এটাই অ্যান্সার। তারপর দেখো 4 দাগের 4-এরটা, x² + x + 1 = 0 সমীকরণটির বীজগুলির বর্গ যেই সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করতে হবে। প্রথমে ধরে নিচ্ছি x² + x + 1 = 0 সমীকরণটির দুটি বীজ, একটি আলফা এবং একটি বিটা। এখন x² + x + 1 = 0 সমীকরণটিকে ax² + bx + c = 0 এর সঙ্গে তুলনা করব। তাহলে আমরা পাবো a সমান 1, b সমান 1 এবং c সমান 1, অর্থাৎ আলফা + বিটা সমান -b/a এবং আলফা × বিটা সমান c/a। সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, দেখো, আলফা + বিটার মান -1 এবং আলফা × বিটার মান 1। এবার দেখো, আমাদেরকে চেয়েছে কিন্তু বীজগুলির বর্গ যেই সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করতে হবে। তাই আমরা এখন বীজগুলির বর্গ করব। দেখো, বীজগুলির বর্গ করলে নতুন সমীকরণের বীজগুলি হবে আলফা স্কোয়ার এবং বিটা স্কোয়ার, কারণ ওই সমীকরণটির বীজ ধরেছিলাম আলফা এবং বিটা। তাহলে আলফা স্কোয়ার এবং বিটা স্কোয়ার, সেখান থেকে প্রথমে বীজদ্বয়ের সমষ্টি অর্থাৎ আলফা স্কোয়ার + বিটা স্কোয়ার এবং বীজদ্বয়ের গুণফল আলফা স্কোয়ার × বিটা স্কোয়ার আমরা বের করব। দেখো, আলফা স্কোয়ার + বিটা স্কোয়ার করলে আমাদের হবে আলফা + বিটার হোল স্কোয়ার -2 × আলফা বিটা। এবার আমরা আলফা + বিটা এবং আলফা × বিটা এর মান জানি, তাই আমরা বসিয়ে দিলাম। আলফা + বিটা মানে -1 এবং আলফা × বিটা মানে 1, অর্থাৎ -1 এর হোল স্কোয়ার -2 × 1 সমান 1 - 2। এবার 1 - 2 মানেই -1। আবার দেখো, আলফা স্কোয়ার × বিটা স্কোয়ার মানে আলফা বিটা এর হোল স্কোয়ার। আবার দেখো, আলফা বিটার মান আমরা জানি, আলফা × বিটা মানে 1, অর্থাৎ 1 এর হোল স্কোয়ার মানে 1। দেখো, আমরা পেয়ে গেলাম আলফা স্কোয়ার + বিটা স্কোয়ার সমান -1 এবং আলফা স্কোয়ার × বিটা স্কোয়ার সমান 1। অতএব নির্ণেয় নতুন সমীকরণটি হবে x² - আলফা স্কোয়ার + বিটা স্কোয়ার × x প্লাস আলফা স্কোয়ার × বিটা স্কোয়ার সমান 0, অর্থাৎ x² - আলফা স্কোয়ার + বিটা স্কোয়ার মানে -1 এবং আলফা স্কোয়ার × বিটা স্কোয়ার মানে 1। মানগুলো আমরা বসিয়ে দিয়ে পাচ্ছি, দেখো, x² - -1 × x + 1 সমান 0, অর্থাৎ x² + x + 1 সমান 0। দেখো, অতএব নির্ণেয় আমাদেরকে সমীকরণটি চেয়েছিল, অতএব নির্ণেয় সমীকরণটি হবে x² + x + 1 = 0। এটাই অ্যান্সার। তারপর দেখো 4 দাগের 5, 2, 4, 6 এবং 10 এর প্রত্যেকের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে তা নির্ণয় করতে হবে। তো কোন সংখ্যাটি যোগ করতে হবে, আমরা প্রথমে ধরে নিচ্ছি x যোগ করতে হবে। তাহলে সংখ্যাগুলি হবে 2 + x, 4 + x, 6 + x এবং 10 + x। দেখো, শর্তানুযায়ী আমাদেরকে বলা ছিল কি, কোন সংখ্যা যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে। দেখো, যোগফলগুলি আমরা পেলাম x + 2 + x, 4 + x, 6 + x এবং 10 + x। তাহলে 2 + x = 4 + x সমান 6 + x = 10 + x, অর্থাৎ অনুপাত আকার থেকে ভগ্নাংশ আকারে লিখছি। 2 + x/4 + x সমান 6 + x/10 + x। এবার কোনাকুনি গুণ করে দিলাম, দেখলাম, দেখো, 2 + x × 10 + x সমান 6 + x × 4 + x হচ্ছে
এবার দেখো বাম পক্ষে আমাদের আসছে 20 প্লাস 2x প্লাস 10x প্লাস এক্স স্কোয়ার সমান 24 প্লাস 6x প্লাস 4x প্লাস এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমাদের থাকবে 12x প্লাস 20 সমান 10x প্লাস 24। এবার দেখো 12x মাইনাস 10x সমান 24 মাইনাস 20, তার মানেই হবে 2x সমান 4। যদি 2x সমান 4 হয় তাহলে x সমান হবে 2। অতএব নির্ণেয় 2, 4, 6 এবং 10-এর প্রত্যেকের সঙ্গে 2 যোগ করলেই যোগফলগুলি সমানুপাতি হবে। এটাই অ্যান্সার, কারণ আমাদেরকে সংখ্যাটি নির্ণয় করতে বলেছিল কত যোগ করলে, অর্থাৎ কোন সংখ্যা যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে, সেটা আমরা পেয়ে গেলাম 2 যোগ করলে। এটাই অ্যান্সার। তারপর দেখো 4-এর দাগে 6, ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এডি এবং এবি বাহুকে যথাক্রমে ই এবং এফ পর্যন্ত বাড়ানো হলো। অ্যাঙ্গেল CBF সমান 120 ডিগ্রি হলে অ্যাঙ্গেল CDE এর মান কত হবে? দেখো ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করেছি, যার AB বাহুকে বাড়িয়েছি আমরা F পর্যন্ত এবং AD বাহুকে আমরা বাড়িয়েছি ই পর্যন্ত। দেখো আমাদেরকে দেওয়া ছিল অ্যাঙ্গেল CBF সমান 120 ডিগ্রি, তাই অ্যাঙ্গেল CBA সমান আমরা পাবো 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি অর্থাৎ 60 ডিগ্রি, কারণ এটা দেখো একটা সরল কোণ উৎপন্ন করছে। CBA প্লাস CBF সমান এক সরল কোণ অর্থাৎ 180 ডিগ্রি, সেখান থেকে আমরা পাচ্ছি দেখো অ্যাঙ্গেল CBA সমান 60 ডিগ্রি। আবার দেখো আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, অর্থাৎ অ্যাঙ্গেল CBA প্লাস অ্যাঙ্গেল CDA সমান 180 ডিগ্রি। সেখান থেকে দেখো আমরা পাচ্ছি অ্যাঙ্গেল CDA এর মান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, কারণ দেখো 60 ডিগ্রি বেরিয়েছে অ্যাঙ্গেল CBA এর মান, সেখান থেকে আমরা পেয়ে গেলাম অ্যাঙ্গেল CDA সমান 120 ডিগ্রি। আবার দেখো অ্যাঙ্গেল CDE সমান 180 ডিগ্রি মাইনাস CDA, সেখান থেকেও আমরা পাচ্ছি অ্যাঙ্গেল CDE সমান 60 ডিগ্রি। আমাদেরকে চেয়েছিল অ্যাঙ্গেল CDE এর মান, অতএব নির্ণেয় অ্যাঙ্গেল CDE সমান 60 ডিগ্রি। এটাই অ্যান্সার। তারপর দেখো 4-এর দাগে 7-এরটা, ABC এমন একটি ত্রিভুজ যার অন্তর্বৃত্তের কেন্দ্র ও বৃত্তটি AB BC CA বাহুকে যথাক্রমে PQ এবং R বিন্দুতে স্পর্শ করে। যদি AP সমান 4 সেন্টিমিটার, BP সমান 6 সেন্টিমিটার এবং AC সমান 12 সেন্টিমিটার এবং BC সমান x সেন্টিমিটার হয়, তাহলে x এর মান কত হবে? দেখো ত্রিভুজ AOP এবং ত্রিভুজ AOR পরস্পর সর্বসম, অর্থাৎ AR সমান AP সমান 4 সেন্টিমিটার। দেখো তাহলে RC সমান আমরা পেয়ে যাব AC মাইনাস AR, সেখান থেকে দেখো মান বসিয়ে দিলে হবে 12 মাইনাস 4 মানে 8 সেন্টিমিটার। আবার তোমরা এরকম একটা ত্রিভুজ, তার ভেতরে ও কেন্দ্রীয় একটা বৃত্ত অঙ্কন করে নেবে। দেখো আবার ত্রিভুজ ROC এবং ত্রিভুজ QOC পরস্পর সর্বসম, অর্থাৎ QC সমান RC, যেখানে RC এর মান দেওয়া আছে 8 সেন্টিমিটার, তাই QC এর মানও হয়ে যাচ্ছে 8 সেন্টিমিটার। এখন ত্রিভুজ OBP এবং ত্রিভুজ OBQ পরস্পর সর্বসম, সেখান থেকে হবে BQ সমান BP, অর্থাৎ BQ সমান 6 সেন্টিমিটার, যেহেতু BP সমান 6 সেন্টিমিটার বলা ছিল। তাহলে x সেন্টিমিটার সমান হবে BC সমান BQ প্লাস QC। দেখো BC সমান BQ প্লাস QC, তাহলে দেখো হয়ে যাচ্ছে 6 প্লাস 8 সেন্টিমিটার মানে 14 সেন্টিমিটার। এবার x সেন্টিমিটার সমান যদি 14 সেন্টিমিটার হয়, তাহলে x এর মান হবে 14, অতএব নির্ণেয় x এর মান 14। আমাদেরকে দেখো x এরই মান নির্ণয় করতে বলা ছিল, এটাই অ্যান্সার 14। তারপর দেখো 4-এর দাগের 8-এরটা, ত্রিভুজ ABC এর AB সমান 9 সেন্টিমিটার, BC সমান 6 সেন্টিমিটার এবং CA সমান 7.5 সেন্টিমিটার হলে ABCF এর BC বাহুর অনুরূপ বাহু EF সমান 8 সেন্টিমিটার। আবার ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ DEF হলে ত্রিভুজ DEF এর পরিসীমা নির্ণয় করতে হবে। দেখো আমাদের বলা আছে ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ DEF, অর্থাৎ AB বাই DE সমান AC বাই DF সমান BC বাই EF হবে। প্রত্যেকটার মান যেগুলো আমাদেরকে দেওয়া আছে সেগুলো বসিয়ে দিলে আমরা পাবো দেখো 9 বাই DE সমান 7.5 বাই DF সমান 6/8, তার মানে 9 বাই DE সমান 6/8, আবার 7.5 বাই DF সমান 6/8 হবে। দেখো সেখান থেকে আমরা DE এবং DF এর মানটা সুন্দরভাবে বের করে নিতে পারবো। দেখো 9 বাই DE সমান 6/8, সেখান থেকে হচ্ছে DE সমান 72/6 মানে 12,
আবার দেখো 7.5/df সমান 6/8, সেখান থেকে হচ্ছে df সমান 75 × 8/10 × 6, কারণ 7.5 মানে 75/10, সেখান থেকে হয়ে যাচ্ছে df সমান 10। কাটাকাটিটা তোমরা নিজেদের মতো করে নেবে। অতএব নির্ণেয় ত্রিভুজ DEF এর পরিসীমা হবে DE প্লাস EF প্লাস DF। দেখো প্রত্যেকটার মান বসিয়ে দিলে আমাদের হচ্ছে 12 + 8 + 10 অর্থাৎ 30 সেন্টিমিটার। এটাই অ্যান্সার। দেখো পরিসীমা চেয়েছিল, পরিসীমা আমাদের হয়ে গেল 30 সেন্টিমিটার। এবার দেখো 4 দাগের 9, ABC ত্রিভুজের পরিকেন্দ্র O এবং D বিন্দু BC বাহুর মধ্যবিন্দু। অ্যাঙ্গেল BAC সমান 40 ডিগ্রি হলে অ্যাঙ্গেল BOD এর মান কত হবে? প্রথমে তোমরা ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করে নেবে, যার D বিন্দু BC বাহুর মধ্যবিন্দু এবং অ্যাঙ্গেল BAC সমান 40 ডিগ্রি। দেখো এবার আমাদেরকে অ্যাঙ্গেল BOD এর মান বের করতে হবে। আমরা জানি দেখো BC বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল BOC এবং পরিধিস্থ কোণ রয়েছে দেখো অ্যাঙ্গেল BAC। আমরা জানি কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, অর্থাৎ অ্যাঙ্গেল BOC সমান 2 × অ্যাঙ্গেল BAC। এবার দেখো অ্যাঙ্গেল BAC এর মান দেওয়া আছে 40 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল BOC সমান হবে 2 × 40 ডিগ্রি মানে 80 ডিগ্রি। আবার দেখো ত্রিভুজ BOD এবং ত্রিভুজ COD এর OC সমান OB সমান বৃত্তের ব্যাসার্ধ। দেখো OC সমান OB সমান বৃত্তের ব্যাসার্ধ, তাহলে BD সমান DC হবে, কারণ D হচ্ছে BC বাহুর মধ্যবিন্দু, আবার OD রয়েছে সাধারণ বাহু। তাহলে ত্রিভুজ BOD সর্বসম ত্রিভুজ COD। তাহলে দেখো পেয়ে যাচ্ছি অ্যাঙ্গেল BOD সমান অ্যাঙ্গেল COD, তার মানে 1/2 × অ্যাঙ্গেল BOC মানে 80 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে 40 ডিগ্রি। অতএব নির্ণেয় অ্যাঙ্গেল অ্যাঙ্গেল BOD এর মান হচ্ছে 40 ডিগ্রি। দেখো আমাদেরকে চেয়েছিল অ্যাঙ্গেল BOD এর মান কত হবে, অতএব নির্ণেয় অ্যাঙ্গেল BOD এর মান 40 ডিগ্রি। তারপর দেখো 4 দাগের 10, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেন্টিমিটার এবং বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেন্টিমিটার হলে চোঙটির আয়তন কত হবে? ধরে নিচ্ছি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ r সেন্টিমিটার, দেওয়া আছে উচ্চতা 14 সেন্টিমিটার, তাহলে বক্রতলের ক্ষেত্রফল 2πRh সমান 264 হবে, কারণ আমরা জানি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল হয় 2πRh। দেখো পাই মানে হচ্ছে 22/7 এবং এইচ এর মান দেওয়া আছে 14, সেখান থেকে হচ্ছে 2 × 22/7 × r × 14 সমান 264। এবার দেখো 7-এর সঙ্গে 14 কাটাকাটি করেছি 2, অর্থাৎ r সমান আমাদের হয়ে যাচ্ছে 264/2 × 2 × 22। দেখো কাটাকাটিটা তোমরা নিজেদের মতো করবে, কাটাকাটি করলে আমাদের শুধুমাত্র 3 থাকবে, অর্থাৎ r সমান 3। চোঙটির ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম 3 সেন্টিমিটার, আমাদেরকে চেয়েছে চোঙটির আয়তন, অতএব চোঙটির আয়তন সমান πr²h ঘন সেন্টিমিটার। এবার দেখো পাই হচ্ছে 22/7, এখানে আর হয়েছে 3, অর্থাৎ r² মানে 3² এবং উচ্চতা দেওয়া ছিল 14, সেখান থেকে হয়ে যাচ্ছে 22/7 × 9 × 14, 7-এর সঙ্গে 14 কাটাকাটি করলাম 2, অর্থাৎ 2 × 9 × 22, তার মানে হচ্ছে 396 ঘন সেন্টিমিটার। এটাই অ্যান্সার, কারণ এটাই চোঙটির আয়তন, আমাদেরকে চোঙটির আয়তনটি চেয়েছিল, এটাই অ্যান্সার। তারপর দেখো 4 দাগের 11, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে h একক এবং r একক হলে 1/h² + 1/r² এর মান নির্ণয় করতে হবে। দেখো শঙ্কুটির তির্যক উচ্চতা l সমান √h² + r²। দেখো শর্তানুযায়ী 1/3 πr²h সমান πrl, অর্থাৎ 1/3 r²h সমান হবে rl, তাই দেখো l সমান 1/3 RH, আবার l সমান √h² + r², তাই l এর জায়গায় আমরা বসালাম √h² + r², সেইটা সমান হয়ে গেল 1/3 RH। এবার উভয় পক্ষের বর্গ করলাম, তাহলে আমরা পেলাম h² + r² সমান 1/9 r²h², অর্থাৎ h² + r² × h², সেইটা সমান 1/9। দেখো লবের প্রত্যেকটাকে আমরা r²h² দিয়ে ভাগ করলাম, তাহলে আমরা পেলাম h² / r² × h² প্লাস r² / r² × h²। এবার দেখো বাম দিকে h² এর সঙ্গে h² কাটাকাটি হলো এবং r² এর সঙ্গে r² কাটাকাটি হলো, সেইটা সমান হলো 1/9, অর্থাৎ 1/r² + 1/h² সমান 1/9। তার মানে 1/h² + 1/r² সমান 1/9,
আমাদেরকে চেয়েছে দেখো 1/h² প্লাস 1/r² এর মান, সেটা সমান হয়ে গেল 1/9। অতএব নির্ণেয় 1/h² প্লাস 1/r² এর মান 1/9, এটাই অ্যান্সার। তারপর দেখো 4 দাগের 12টা, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের আয়তনের অনুপাত কত নির্ণয় করতে হবে। দেখো প্রথমে আমরা ধরে নিচ্ছি অর্ধগোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে r1 একক এবং r2 একক। তাহলে অর্ধগোলক দুটির বক্রতলের ক্ষেত্রফল হবে 2πr1² বর্গ একক এবং 2πr2² বর্গ একক। তাহলে তাদের আয়তনটা হবে 2/3πr1³ এবং আরেকটা হবে 2/3πr2³। দেখো আমাদেরকে দেওয়া আছে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 4:9, অর্থাৎ 2πr1² ইজ টু 2πr2² সমান 4:9। এবার অনুপাত আকার থেকে আমরা ভগ্নাংশ আকারে লিখব, তাহলে আমরা পাবো 2πr1² বাই 2πr2² সমান 4/9। এবার দেখো 2π কেটে যাবে, শুধু থাকবে r1² বাই r2² সমান 4/9। 4/9 মানে 2² বাই 3², অর্থাৎ r1 বাই r2 এর হোল স্কোয়ার সমান 2/3 এর হোল স্কোয়ার। তার মানে হচ্ছে r1 বাই r2 সমান 2/3। অতএব অর্ধগোলক দ্বয়ের আয়তনের অনুপাত হবে 2/3πr1³ বাই 2/3πr2³। দেখো 2/3π যদি কেটে যায়, শুধু থাকবে r1³ বাই r2³, অর্থাৎ r1 বাই r2 এর হোল কিউব। এবার r1 বাই r2 মানে 2/3, এখানে আমরা বসালাম r1 বাই r2 এর জায়গায় 2/3, আমরা পেয়ে গেলাম 2/3 এর কিউব। 2/3 এর কিউব মানে 2 এর কিউব বাই 3 এর কিউব, তার মানে 8/27, অর্থাৎ 8:27। অতএব নির্ণেয় অর্ধগোলক দুটির আয়তনের অনুপাত 8:27, এটাই তোমাদের অ্যান্সার। এইগুলোই ছিল 1 এবং 2 মার্কের 219 এবং 220 পেজের সমস্ত উত্তর। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবে। আর সায়েন্স গামা চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো এবং এই ধরনের এবিটিএ টেস্ট পেপারের আপডেট পেতে চাও, তাহলে অবশ্যই সায়েন্স গামা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।